প্রোগ্রামে। আপনারা সবাই জানেন আত্মকথন একটি ভলান্টিয়ার প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা সর্বোচ্চ চেষ্টা করি বিভিন্ন ধরনের বিভিন্ন নিয়ে আসতে এবং তাদের সফলতা ব্যর্থতা সম্বন্ধে জানতে এবং আপনাদের জানাতে। তো এরকম একটি প্রোগ্রামে আজকে আমাদের সাথে অতিথি হয়ে এসেছেন রানা হোসেন। উনি জাপানে বর্তমানে পিএইচডি রত আছেন। নেক্সট স্কলারশিপ নিয়ে জাপানে গিয়েছেন। তো আজকে ওনার কাছ থেকে আমরা শুনবো উনি আর আত্মকথা, উনি কিভাবে কি করেছেন এবং আমরা জানবো সেটা। তো আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার সাথে আছেন টুটুল কায়সার, এমবিএসইউ, এবং জান্নাতুল সুইটি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, এমবিএসইউ। তো আমি টুটুল কায়সারকে বলবো তার পরিচালনাটি শুরু করতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুধী, প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আত্মরক্ষণ ইন্সপাইরেশনাল স্টোরিতে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অতিথি হিসেবে রান্না হোসেন, ফর্মার স্টুডেন্ট অফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স অনার্স, এবং মাস্টার্স হচ্ছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়। এবং ভাই বর্তমানে আছেন মিক্সড স্কলার গ্রাজুয়েট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স, ওসাকা ইউনিভার্সিটি। জাপানে করোনা পরিস্থিতি শুরু থেকেই এরা আসলে চেষ্টা করে গেছে এটাকে আসলে কন্ট্রোলে রাখা যায়। তো মাঝখানে প্রায় 2 মাস এখানে ইমার্জেন্সি স্টেট জারি করা হয়েছিল। তো তারপর ঠিক এই জুনের 1 তারিখ থেকে সম্ভবত টোকিও ছাড়া সবগুলো জায়গা থেকে ইমার্জেন্সি উঠায় নিল। তার কিছুদিন পরে টোকিও থেকে এখন জাপান বলা যায় পুরোটাই স্বাভাবিক। বাড়ির দিকে সবাই ভালোই আছে তো না? আপনারা জায়গা আমি দেখতে পাচ্ছি না আপনাকে। আসলে আমাকে যদি মূল্যায়ন করতে বলা হয় তো আমার মনে হয় বুয়েট যাত্রার থেকে এমবিএসটিউ যাত্রাটা বেশি বেশি ইফেক্টিভ আমার জন্য। আসলে কোথা থেকে শুরু করা উচিত? মানে মৌলানা ভাসানী থেকে শুরু করব নাকি বুয়েট থেকে শুরু করব? বুয়েটে যাওয়ার চিন্তাটা ভাইয়া কিভাবে আসলো? আচ্ছা, বুয়েটে যাওয়ার চিন্তাটা আসলে আমার মাথায় সেভাবে আসেনি। তো আমি যখন 4th ইয়ারে 4-1 বোধহয় আমাদের এই প্রজেক্ট শুরু হয়, তো আমি দিদারুল ইসলাম ভুইয়া স্যারের সাথে কাজ করছিলাম। তো অ্যাকচুয়ালি দিদার স্যার আসলে মুভটা আসছে আসলে দিদার স্যারের কাছ থেকে। তো সে আসলে ইন্সপায়ার করছে যে তোমার উচিত বা একটু অন্যদিকে চেষ্টা করে দেখো কি হয়। তো স্যার তারপরেও আমি কাজ শুরু প্রায় করেই দিছিলাম মাস্টার্সে। তার মধ্যে বুয়েটের সার্কুলার হয়, তো এটাও অবশ্য আবার দিদার স্যারই দেখে। তো দেখে আমাকে জানে যে তুমি অ্যাপ্লাই করো। তো এই তো তারপরে অ্যাপ্লাই করা। বুয়েটে পরীক্ষা হয়, লিখিত পরীক্ষা 100 মার্কসে 20টা কোশ্চেন থাকে, 20টাতে 5-20 100 মার্কস। আপনি রানা ভাই, আপনি মিউট হয়ে গিয়েছে, একটু আনমিউট করে দিন। বুয়েটে তারপরে ভর্তি পরীক্ষা হওয়ার পরে ওই দিনে রেজাল্ট হওয়ার পর ওই দিনে আসলে জানাই দেয় যে কে কে ভর্তি হতে পারবে। তো তারপর বুয়েটে আমরা যখন ভর্তি হই তখন এটা 1.5 বছরের কোর্স। প্রথম 3টা সেমিস্টার, প্রথম সেমিস্টার থিওরি পুরোটাই আমাদের সময় যেটা ছিল, পরবর্তীতে চেঞ্জ হয়ে গেছে।
তো প্রথম 6 মাসে চারটা থিওরি কোর্স থাকে। তো এই 6 মাসের মধ্যে স্টুডেন্টরা বুয়েটে বোধহয় 7টা ল্যাব ফিজিক্স ডিপার্টমেন্টে। তো স্টুডেন্টরা আসলে বোঝার চেষ্টা করে এই 6 মাসে যে আমার আসলে আহ, কোন ল্যাবে কি ধরনের কাজ আমার সাথে স্যুট করে। তো ঠিক একটা সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পরে তো তারপরে তখন আমার প্রথম দিকে আমার আগ্রহ ছিল মেডিকেল ফিজিক্সে। তো ঠিক তখন আসলে ইচ্ছা ছিল মেডিকেল ফিজিক্সে কাজ করার। তো তারপরে আসলে চিন্তা করে দেখলাম আসলে মেডিকেল ফিজিক্সে কাজ করার জন্য যে ধরনের বা যতটা ট্যালেন্টেড হইতে হয় আমি আসলে অতটা না। তো তারপরে আমি শিফট করি হচ্ছে সলিড স্টেট ফিজিক্সে। তো সলিড স্টেট ফিজিক্সে বুয়েটে অনেকগুলো ল্যাব আছে। তো আমি ন্যানোটেক ন্যানো টেকনোলজি রিসার্চ ল্যাব আমি ওখানে থিসিসের কাজ শুরু করি। তবে বুয়েটে 3টা পার্ট: সলিড, অ্যাটমসফেরিক, মেডিকেল ফিজিক্স। তো আসলে যদি ওয়াইড অ্যাঙ্গেলে বলতে হয় তাহলে থিসিসটা করা হয়েছে সলিড স্টেট ফিজিক্সে। হচ্ছে কিভাবে মাথায় আসলো যে পিএইচডি করতে, যে বাইরের দেশে গেলেন জাপানে, পিএইচডি পিএইচডি ওইখান থেকে করার মাথায় যাত্রাটা? বলতে এটা আসলে আমার মনে হয় যারা ফিজিক্স যখন পড়া শুরু হয় আর কি সবার ইচ্ছা থাকে যে পিএইচডি বা পোস্টডক এত পর্যন্ত যাওয়ার আর কি। তো সেই স্বপ্নটা ছিল প্রথম থেকে। এর মধ্যে কনফিডেন্স অনেকবার অনেক বেড়ে গেছে, মাঝে মধ্যে তলানিতে যেয়ে ঠেকছে, আবার আপ ডাউন করছে প্রচুর আর কি। তো ফাইনালি বুয়েটে মাস্টার শেষ করার পরে আসলে এখানেও আসলে দিদার স্যারের কথা বলতে হয়। তো দিদার স্যারের সাথে তো দিদার স্যার আসলে তখন থেকে বলতো যে লেখালেখি শুরু করো বিভিন্ন প্রফেসরকে, আর যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও, বাইরে চলে যাওয়ার চেষ্টা করো। তো আমি আসলে অতটা কনফিডেন্ট ছিলাম না কখনোই। তো স্যার বলতো যে চেষ্টা করে দেখো, হয়ে যাবে। এরকম আর কি ছিল আর কি, মানে পিএইচডির চিন্তা মাথায় আসে। এর সাথে আছেন আমার হিসেবে আরেকজন আছেন জান্নাতুল সুইটি, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, মৌলানা ভাসানী। এখন ও আপনাকে কিছু বলবে ভাই। ভাইয়া ভাইয়া আমার প্রশ্নটা হচ্ছে যে মিক্সড স্কলারশিপটা কি, আর এটা পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এটা যদি একটু বলতেন। আচ্ছা, মিক্সড স্কলারশিপ পাওয়ার জন্য মিক্সড হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার, স্পোর্টস, সায়েন্স, সামথিং লাইক দ্যাট, এরকম একটা মন্ত্রণালয় আছে জাপানে। আমাদের দেশে যেমন শিক্ষা মন্ত্রণালয়, তো সেই মন্ত্রণালয় থেকে ওরা প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক স্টুডেন্টকে এই স্কলারশিপের আওতায় জাপানে পিএইচডি করার সুযোগ দিয়ে থাকে। তো মিক্সড স্কলারশিপ আসলে মিক্সড স্কলারশিপের কি, হ্যাঁ এটা অবশ্যই স্কলারশিপ। তো মিক্সড তোমাকে হচ্ছে কি কি দিবে? তো মিক্সড তোমাকে টিউশন ফি যেটা ইউনিভার্সিটিতে দিতে হয় সেটা তোমাকে দিতে হবে না, এটা মিক্সড কভার করবে। তোমার যাতায়াত খরচ, বাংলাদেশ থেকে জাপানে আসা এবং ডিগ্রি শেষ করে জাপান থেকে বাংলাদেশে চলে যাওয়া, যাতায়াত খরচটা দিবে। আর তোমার থাকা খাওয়া ওদের যে হিসাব একটা অ্যামাউন্ট সেটা দেবে আর কি। কিন্তু স্কলারশিপ পাওয়ার হচ্ছে প্রথম যেটা করতে হবে আর কি, মানে যেটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে তোমাকে একজন প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে। তো প্রফেসর যদি তোমাকে রিকমেন্ড করে, অবভিয়াসলি প্রফেসর মিক্সড কে রিকমেন্ড করবে না, আই মিন মিনিস্ট্রিকে সে রিকমেন্ড করবে ইউনিভার্সিটিকে, এবং ইউনিভার্সিটি রিকমেন্ড করবে মিক্সড কে।
তো অনেকগুলো ধাপ আর কি। কিন্তু নেক্সট স্কলারশিপ পাওয়ার প্রথম ধাপটা শুরু হবে এভাবে চিন্তা করা যায় যে কোনো স্কলারশিপ না, কোনো কিছু না, আহ, তোমাকে প্রথমে প্রফেসরের কাছে প্রফেসরের সাথে কথা বলতে হবে এবং প্রফেসর একসময় বলবে কিভাবে আসতে চাও জাপানে। তো আমাদের দেশে যেটা হয় আর কি, আমরা তো টিউশন ফি দিয়ে বা এখানে লিভিং এক্সপেন্স যেটা সেটা বেয়ার করা সম্ভব হয় না। তো এটা আসলে প্রফেসর ঠিক করবে যে আসলে তুমি নেক্সট এর জন্য অ্যাপ্লাই করবা নাকি তোমাকে প্রফেসর নিজের ফান্ডিং থেকে টাকা দিবে নাকি অন্য কোথাও থেকে সে ম্যানেজ করবে সেটা। এটা আসলে সম্পূর্ণই তার সাজেশন। তো আসলে নেক্সট স্কলারশিপে তাহলে আমি প্রথম থেকে বলি আর কি, মানে তুমি যদি আসলে পিএইচডিটা যদি তুমি চাও যে আমি পিএইচডিটা কন্টিনিউ করব, তো মাস্টার্স এর প্রথম, মানে আমি যেটা করছি, অবভিয়াসলি আসলে একটা কথা বলে রাখা দরকার যে পিএইচডি এক্সপেরিয়েন্সটা মানে খুব বেশি ভ্যারি করে। তো প্রথমে যদি আমরা দেশ হিসেবে দেখি, জাপানের এক্সপেরিয়েন্স চায়নার এক্সপেরিয়েন্স থেকে আলাদা, আবার ইউরোপের থেকে আলাদা, ইউএস এর থেকে আলাদা, অর্থাৎ এক এক রকম। আমরা যদি আরো যদি এটাকে ন্যারো ডাউন করি, এক একটা ইউনিভার্সিটির এক্সপেরিয়েন্স একই আলাদা। যেমন আমি ওসাকা ইউনিভার্সিটিতে আছি, আমি যে এক্সপেরিয়েন্সটা এখানে পাচ্ছি, ঠিক পাশের ইউনিভার্সিটিতে যে আছে তার এক্সপেরিয়েন্সটা আলাদা। তারপরে আসা যাক হচ্ছে ফ্যাকাল্টি। তো একই ইউনিভার্সিটিতে আমার দুজন ফ্রেন্ড, আমরা একই সাথে পিএইচডি করতেছি, আমি ফ্যাকাল্টিতে, তো দুজনের এক্সপেরিয়েন্স আলাদা হবে। এরপরে যে ডিপার্টমেন্টে আসি, একই ফ্যাকাল্টির বিভিন্ন ডিপার্টমেন্ট, আমি ফিজিক্সে, একজন কেমিস্ট্রিতে, আলাদা। আবার ডিপার্টমেন্টে অনেকগুলো ল্যাব থাকে, প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে গড়ে 10 থেকে 15 অথবা তার থেকেও বেশি ল্যাব থাকে। মানে ধরো 20 জন প্রফেসর আছে, 20 জন প্রফেসরের 20টা ল্যাব আছে। তো এই সে আমরা আমার দুজন ফ্রেন্ড একই ডিপার্টমেন্টে পিএইচডি করতেছি, কিন্তু আমাদের প্রফেসর আলাদা। তো সেক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা আলাদা হবে। আবার একই ভাইয়া ল্যাবে সুপারভাইজার হচ্ছে জাপানের সাধারণত যেটা হয়, আমাদের দেশে সাধারণত ল্যাব গুলোতে একজন প্রফেসর থাকেন, উনি সবকিছু দেখাশোনা করে। তো জাপানে যেটা হয় সেখানে সাধারণত ওদের একটা গ্রুপ থাকে, গ্রুপের হেড হয়তো একজন প্রফেসর থাকে, তার সাথে দুজন অ্যাসোসিয়েট প্রফেসর থাকে, তার সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে। ঠিক আমাদের অনেক ডিপার্টমেন্টের মতো আমাদের দেশে আমরা যেটা দেখি। তো এখানে একটা ল্যাবে সাধারণত একাডেমিক স্টাফ 5 থেকে 6 জন, বা কোথাও কোথাও তার থেকে অনেক বেশি থাকে। তো আমরা একই ল্যাবে কাজ করি, আমার সুপারভাইজার একজন, আমার ফ্রেন্ডের সুপারভাইজার আরেকজন। তো অ্যাকচুয়ালি তো ফাইনালি আসলে এত কথা বলার কারণটা পিএইচডি তে সুপারভাইজারটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি সুপারভাইজার তোমাকে যে এক্সপেরিয়েন্সটা দিবে, তুমি সেই এক্সপেরিয়েন্সটাই পাবা। আর সো প্রথমে সুপারভাইজারের সাথে কথা বলে, আমি তোমার কাজ আমার পছন্দ, আমি তোমার সাথে কাজ করতে চাই, তখন সুপারভাইজার অনেক কথা টথা বলবে। বলার একটা সময় পরে সে নিজে বলবে এখানে তুমি এক্সপেন্স গুলো কিভাবে বিয়ার করবো। তো আমরা সাধারণত বলি যে আমাদের পক্ষে বিয়ার করা সম্ভব না, দেশ থেকে টাকা নিয়ে এসে। তো তখন উনি আসলে ততদিনে অনেক কিছু জানা হয়ে যায় তার, যে আমার রেজাল্ট কেমন বা আমার প্রোফাইলটা কতটুকু, ওয়েট কতটুকু। তখন সে নিজে থেকে সাজেস্ট করে যে তুমি তাহলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো, অথবা এটার জন্য করো, অথবা এটার জন্য করো, অথবা আমি তোমাকে ফান্ডিং দিব, তুমি আসো। থ্যাংক ইউ ভাইয়া। দর্শকদের সবার জন্য বলতেছি, যারা কোয়েশ্চেন করতে চান তারা হচ্ছে শেষ 10 মিনিটে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবেন। এছাড়াও 4টে কোয়েশ্চেন করতে পারবেন। আচ্ছা ভাইয়া, তারপর কোয়েশ্চেনটা হলো যে রিকমেন্ডেশন লেটারটা কি, আর এটা আপনি কিভাবে ম্যানেজ করছেন? তো সেখান থেকে শুরু করি। তো, আমার ক্ষেত্রে যেটা ছিল যে আসলে টাকা পয়সার কথাগুলো
আমার ইউনিভার্সিটিতে আমার প্রফেসর, অবভিয়াসলি বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকম হতে পারে। তো এই ব্যাপারগুলো সাধারণত ইয়ারফোন আছে তো আচ্ছা, টাকা পয়সার বিষয়ে একটু কথা বলতে, ল্যাবের যিনি সেক্রেটারি তিনি, তো উনি আমাকে যখন বললেন যে তুমি আসলে কিভাবে এই খরচগুলো বহন করবে, তো আমি তখন তাকে বললাম যে আমি আহ, তো উনি প্রফেসরকে জানালো। তো তারপরে আমি লাগিয়েছিলাম যে কিছুদিন পরে একটা সার্কুলার ছিল মেস্টের, তো আমি ওটাতে অ্যাপ্লাই করি। তো নেক্সটে অ্যাপ্লাই করার জন্য তো যখন প্রফেসর তোমাকে রিকমেন্ড করবে নেক্সটের জন্য, তো তখন তোমাকে কিছু কাগজপত্র রেডি করতে হবে। তো সেখানে রিকমেন্ডেশন লেটার একটা, রিকমেন্ডেশন লেটার আমার ইউনিভার্সিটিতে, আমার ফ্যাকাল্টিতে, এক এক ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির এটা আলাদা, আলাদা আলাদা ইউনিভার্সিটির যেভাবে রুলস গুলো সেট করে সেটা সে। তো আমার এখানে রিকমেন্ডেশন লেটার ছিল একটা, একটা রিকমেন্ডেশন লেটার চাইছিল, সেটা হচ্ছে পার্সপেক্টিভ সুপারভাইজার যিনি তিনি, অথবা এটাকে কি বলে, পদমর্যাদায় তার থেকে উপরে। তাহলে সুপারভাইজারের উপরে পদমর্যাদায় হইতে পারে ডিপার্টমেন্টের কোনো প্রফেসর, অথবা চেয়ারম্যানের উপরে যিনি, তিনি হতে পারেন হচ্ছে ফ্যাকাল্টির ডিন। তো আমি আমার রিকমেন্ডেশন লেটারটা আমি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির বুয়েটের আমি ডিনের কাছ থেকে নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি তো রিকমেন্ডেশন লেটার নেয়ার যে বিষয়টা, ডিনের সাথে দেখা করতে হয়। তো সে কিছু তথ্য জানতে চায়, তুমি কার সাথে কাজ করছো, কি কাজ করছো, কি ধরনের কাজ করছো। তো তারপরে বলে আচ্ছা ঠিক লেটার তোমাকে লিখে দিব, তুমি এই দিনে তুমি আসবে। তো রিকমেন্ডেশন লেটারটা আমার কাছ থেকে আমার স্টোরি শোনার পরে উনি নিজেই লিখে দিয়েছিলেন আর কি। উচ্চ শিক্ষার জন্য হচ্ছে মানে বিশ্ববিদ্যালয় নির্বাচন আর সুপারভাইজার নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ, মানে কিভাবে আপনি বিশ্ববিদ্যালয়টা নির্বাচন করবেন, কোনটা ভালো বা কিভাবে আর কি কাজটা করবেন সেটা একটু যদি বলতেন। কোনটা, বিশ্ববিদ্যালয় নাকি সুপারভাইজার? মানে বিশ্ববিদ্যালয়টা আগে বলেন, পরে হচ্ছে। না আসলে আমি প্রথমে যেটা বললাম আর কি, যে আসলে ঠিক তুমি যদি এটাকে ন্যারো ডাউন করতে থাকো, তো ফাইনালি যিনি থাকবেন উনি হচ্ছে সুপারভাইজার। তো ঠিক ওই ব্যক্তিটাই আসলে নিউক্লিয়াস। উনি, তুমি ঠিক কোন ইউনিভার্সিটিতে পিএইচডি যেদিন থেকে ল্যাব শুরু করবা, বা তোমার পাশে কোন ডিপার্টমেন্ট, এগুলো আসলে তখন আসলে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় না। তো যদি আসলে কেউ যদি পিএইচডি করতে চায়, তো প্রথমত তোমাকে অবভিয়াসলি সুপারভাইজার দেখতে হবে। এটা ঠিক সে কোন বিশ্ববিদ্যালয়ের এটা আসলে মুখ্য না, তুমি আসলে কি কাজ করবা এবং তার সাথে তোমার সেটা ম্যাচ করে কিনা, এটা হচ্ছে বড় ব্যাপার। তো বুঝতে হবে আর কি, খুঁজে দেখতে হবে কোথায় কি আছে। ইভেন আমার আসলে এটা বলা দরকার, বাংলাদেশেও খুব ভালো কিছু সুপারভাইজার আছে যারা খুব ভালো কাজ করান। তো তুমি আসলে পৃথিবীর যেখানে পিএইচডি করো, তুমি যদি খুব ভালো কিছু কাজ পাবলিশ করতে মানুষের কাজে আসবে, তো তখন বলা হতে পারে যে হ্যাঁ তুমি তুমি পিএইচডি শেষ করে তুমি আসলে কিছুটা কন্ট্রিবিউট করতে পারছো। আর তখন আসলে বলা যাবে যে এই পিএইচডিটা সাকসেসফুল একটা পিএইচডি। কিন্তু ধরো খুব ভালো হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি, কিন্তু তুমি আসলে কিছু দিতে পারলা না সেরকম, কোনোভাবে ডিগ্রিটা শেষ হলো, তো তখন আসলে ওইটার মানে এই কমে যায় আর কি। তারপরে ইউনিভার্সিটি সিলেক্ট করার ক্ষেত্রে আসলে কি দেখা দরকার, প্রথমে র্যাঙ্কিং দেখতে হবে ইউনিভার্সিটির, মানে এটা ছাড়া তো আসলে যাচাই করার কোনো উপায় নেই। তো ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং থাকে, সেটা দেখে আমার প্রোফাইল যেটা, আমার রেজাল্ট, আমার পাবলিকেশন, আমার রেজাল্ট পাবলিকেশন, হ্যাঁ এই দুটোই
আরো যে স্কিল গুলো আছে। তো প্রথমেই আসলে ইয়ে করতে হবে যে আমি আসলে এটা দিয়ে আমার প্রোফাইল দিয়ে আমি কতদূর পর্যন্ত যেতে পারবো। তো ঠিক আমার প্রোফাইল যদি হয় আহ, মাঝারি মানে মিডিয়াম, তো আমাকে আসলে ওরকম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। করলে সেটা আই মিন স্কলারশিপ পাওয়ার হয়ে যাবে। তবে যারা কিনা খুবই ভালো ছাত্র, যারা কিনা খুবই ভালো, হ্যাঁ, তারা তো তাদেরকে অবশ্যই আমি বলবো যে ইউএসএ বা ইউরোপের ইউনিভার্সিটি গুলোর দিকে চেষ্টা করা। বা যদি জাপানে কেউ যদি করতে চায়, তো জাপানের যে টপ লেভেলের যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে চেষ্টা করা। আর জাপানে প্রায় 700 ইউনিভার্সিটি ভাইয়া আছে। ফিজিক্সে উচ্চশিক্ষা আমি বলছিলাম যে জাপানে প্রায় 700 গভর্নমেন্ট ইউনিভার্সিটি, বেশ কিছু ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে। তো একজন স্টুডেন্টের পক্ষে কিন্তু 700 ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা সম্ভব না। আমি যদি শুধু জাপান চিন্তা করি, তো অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি একজন স্টুডেন্টকে কি রিজেক্ট করবে? স্টুডেন্টই কিন্তু শুরুতে কি করতেছে, অনেকগুলো ইউনিভার্সিটিকে স্টুডেন্ট নিজেই রিজেক্ট করে দিচ্ছে। কেউ যদি আসলে সত্যি সেরকম তার মোটিভেশন থাকে যে আমি পিএইচডি করবই, তো আমার মনে হয় খুব সহজেই সে একটা ইউনিভার্সিটি, একটা ল্যাব, একটা পজিশন পেয়ে যাবে। তারপর কি প্রশ্ন করতেছে? ফিজিক্সে উচ্চশিক্ষার জন্য মানে কতগুলা ধাপ আছে, আর হচ্ছে কোন ইউনিভার্সিটি গুলায় মানে বেশি ভালো আর কি ফিজিক্সের জন্য, কোন ইউনিভার্সিটিতে ভালো পাওয়া যাবে ফিজিক্সের স্কলারশিপের জন্য? উচ্চশিক্ষায় আসলে ফিজিক্স বলে কিছু থাকে না। আহ, তো এটা আসলে কিভাবে বলি, ওকে। একজন ফিজিক্সের গ্রাজুয়েট গ্রাজুয়েট আচ্ছা ওকে, আন্ডার গ্রাড অনার্স শেষ করছে আমাদের দেশের হিসাবে। তো অ্যাকচুয়ালি তোমার কিন্তু আসলে অনেকগুলো ওয়ে, এরকম না যে এটা একটা বিশ্ববিদ্যালয়, এখানে ফিজিক্স ডিপার্টমেন্ট আছে, তো ফিজিক্স ডিপার্টমেন্ট ছাড়াও অন্য কোনো ডিপার্টমেন্ট তোমাকে নেবে না, বা তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে না। তুমি যখন ফিজিক্স এর ডিগ্রি যখন থাকবে তখন তুমি অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর যতগুলো ডিপার্টমেন্ট আছে তো ফিজিক্স এর যদি ফিজিক্স হিসাবে চিন্তা করলে তিনটা পার্ট: সলিড, নিউক্লিয়ার, মেডিকেল ফিজিক্স, কোয়ান্টাম মেকানিক্স। তো আসলে এটা ঠিক মানে অনেকগুলো শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। যেমন আমি সলিডের কথা বলতে পারি। তো সলিড স্টেট ফিজিক্স, তো আসলে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়াল সায়েন্স, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড দুটো তিনটা কখনো 4-5টা ডিপার্টমেন্ট থাকে। ফিজিক্স ডিপার্টমেন্ট অবশ্যই সলিড স্টেট ফিজিক্স বা ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করে, কিন্তু তুমি আলাদা আলাদা কিছু ডিপার্টমেন্ট পাবা একদম ম্যাটেরিয়াল রিলেটেড। তো কি বলবো এখানে, তো তুমি এই ডিপার্টমেন্ট নিউক্লিয়ার রিলেটেড যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবো। মেডিকেল ফিজিক্স রিলেটেড যেমন বায়োলজি প্রায় ইদানিং প্রায় সব ডিপার্টমেন্টে বায়োলজি রিলেটেড ডিপার্টমেন্ট গুলোতে, সেটা মেডিকেল ফিজিক্স হোক, বায়ো ইঞ্জিনিয়ারিং হোক, তো এখানে ফিজিক্সের স্টুডেন্টদেরকে পাওয়া যায়। কেমিস্ট্রি, আসলে ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে খুব অ্যাকচুয়ালি, তো কেমিস্ট্রি রিলেটেড যে ডিপার্টমেন্ট গুলো আছে সেগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাকচুয়ালি ঠিক আসলে ফিজিক্স বলাটা যাবে না আর কি হায়ার স্টাডিতে এসে, কারণ ফিজিক্স থেকে তুমি তখন আসলে এটাকে ন্যারো ডাউন করতে 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 তুমি প্রথমে ফিজিক্স পড়ছো, তারপরে ফোর্থ ইয়ারে এসে হয়তো
সলিডের মধ্যেই তো কতগুলো শাখা প্রশাখা রয়ে গেছে, তো আসলে সলিড বলাটাও ঠিক বলা হয়ে ওঠে না আর কি। তো উম, তো তুমি আসলে যে বিষয়ে আই মিন অন্তত যে শাখায় তুমি কাজ করবা, আমি সলিড ফিজিক্সে কাজ করেছি, তো তখন তুমি ম্যাটেরিয়াল সলিড ফিজিক্স ডিপার্টমেন্টের সলিড স্টেট ফিজিক্স, তারপর ম্যাটেরিয়াল রিলেটেড যতগুলো সাবজেক্ট আছে, I mean, আমাদের দেশে কি বলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপর মেকানিক্যালের যতগুলো সাবজেক্ট আছে, তো তো সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবো। ঠিক, এটা ঠিক ওই কেমিস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, বায়োলজির ক্ষেত্রে প্রযোজ্য, এই আর কি। তো আসলে প্রচুর সুযোগ ফিজিক্সের স্টুডেন্টদের জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, মানে তুমি ঠিক অনেক দূর পর্যন্ত যেতে পারবা আর কি। হ্যাঁ, ওইসব দেশে ক্যারিয়ারের সুবিধাটা কেমন, মানে আপনি যে করতেছেন যে ওইসব দেশে পিএইচডি করার পর ওখানে ক্যারিয়ারটা নিয়ে কিভাবে কি করতে পারবেন, মানে এরকম সুবিধাটা আর কি কেমন জানতে চাইতেছি। এটা তো আসলে মানে খুব পার্সোনাল একটা কোশ্চেন। তুমি কেমন ক্যারিয়ার চাও? না মানে ভাই ওখানে পিএইচডি করে বিদেশি স্টুডেন্টদের ক্যারিয়ারে কোনো সুবিধা আছে কিনা, তারা কি ওইখানে চাকরি করতে চাইলে করতে পারবে কিনা, এরকম সুবিধা আছে কিনা নাকি অসুবিধা সম্মুখীন হতে হবে বেশি? ওকে, অ্যাকচুয়ালি চাকরি করে কোনো সমস্যা নাই অন্তত জাপানে, বরঞ্চ জাপানে ধরো জব ওপেনিং ইজ টু অ্যাপ্লিক্যান্ট, এই রেশিও। ওপেনিং মিন্স ধরো 100 জন লোকের জন্য সার্কুলার হলো, অ্যাপ্লাই করে হচ্ছে 65 জন, যারা 35 জন খুঁজেই পায় না এই অ্যাপ্লাই করার জন্য। তো সাকসেসটা নয় পরেই হিসাব করলাম। 100টা হচ্ছে ওপেনিং, যদি 101 জন যদি অ্যাপ্লাই করে তাহলে একজন জব পাবেন, আমরা এটা বলতে পারি। তাহলে যদি আসলে ব্যর্থতার পার্সেন্টেজ তখন কত দাঁড়াতো? 1%। যদি 100টা পদের বিপরীতে যদি 101 জন অ্যাপ্লাই করতাম, তো এখানে অ্যাপ্লাই করে 65 জন। তো জবের ক্ষেত্রে আসলে যেটা দরকার, তো তোমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আমার মনে হয় যে জাপানে জব পাওয়ার জন্য এটাই একমাত্র ক্রাইটেরিয়া। তুমি কি ডিগ্রি করছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি। এখানে আসলে জাপানের এখানে আসলে জব কালচার, এটা বিজনেস কালচার অ্যাকচুয়ালি, ওরা যেটা বলে। তো এখানে দুটো জিনিস, তোমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে, আর ওই জাপানিজ যে কালচারটা যেটা আছে এটা তোমাকে বুঝতে হবে, এটা তোমাকে ফলো করতে হবে। তো জাপানে জব পাওয়ার জন্য জাপানে কাজ করার মানসিকতা, এটা বেশি ইম্পর্টেন্ট, এবং ওরা এটাই দেখবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ভাই, স্কলারশিপ ছাড়া যদি কেউ যেতে চায় তাহলে হচ্ছে খরচটা কেমন পড়বে, আর ওইখানে ওই দেশে পার্ট টাইম জবের আর কি ব্যবস্থাটা কেমন? আচ্ছা, স্টুডেন্টরা কি প্রথমত পার্ট হচ্ছে যে তোমরা যদি 10টা মোস্ট এক্সপেন্সিভ সিটি, তার মধ্যে জাপানের অনেকগুলা, প্রায় 2-3টা সিটি খুঁজে পাবা। তো আসলে সেলফ ফান্ডিং এ জাপানে কারোর যদি ফ্যামিলির যদি ওরকম স্ট্রং মানে হয় যদি আর কি, তবে সে জাপানে আসতে পারে। কিন্তু আসলে জাপানে প্রচুর অনেক বেশি মানে খরচটা একটু বেশি, প্রায় বাংলাদেশের 10 গুণ কোনো কোনো ক্ষেত্রে এটা হয়ে যায়। তো হ্যাঁ, পার্ট টাইম জব আমি যে সিটিতে থাকি এখানে করে, অনেকেই পার্ট টাইম জব করে এবং তারা বেশ ভালো টাকা ইনকাম করে। এটা অবভিয়াসলি এটা স্কলারশিপের থেকে অনেক বেশি, মানে ইভেন তুমি যদি পার্ট টাইম জব যদি করো, পার্ট টাইম বলতে হচ্ছে সপ্তাহে দৈনিক 4 ঘন্টা করে
28 মানে যদি মিনিমাম 28,000 টাকা হয় তাহলে মানে পার্ট টাইম জব করে আসলে সম্ভব আর কি। অনেকে পার্ট টাইম জব করে, কিন্তু আসলে আমাদের এই সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোতে সমস্যা হয় কি যে তুমি আসলে পার্ট টাইম জব করে তুমি ডিগ্রি শেষ করতে পারবে না। এটা আসলে অসম্ভব, বা তোমাকে যে আমি এই সময় থেকে এই সময় পার্ট টাইম জব করবো, তো এখানে তো আসলে ল্যাবে ওভাবে টাইম টেবিল থাকে না। তুমি সকাল 9টায় তুমি যেতে পারো, কিন্তু কখন তুমি ফিরবা এটা আসলে নির্দিষ্ট না। তো যারা আর্টস বা কমার্স এই রিলেটেড সাবজেক্ট থেকে যারা আসবে জাপানে, তো তারা পার্ট টাইম জব করে বেশ কিছু টাকা পাবে। কিন্তু যারা সায়েন্স রিলেটেড সাবজেক্টে আসবে, তো তাদের আসলে পার্ট টাইম জব করার চিন্তাটা আসলে মাথা থেকে ঝেড়ে ফেলে তারপরেই আসা উচিত। দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে রাখি, যারা কোয়েশ্চেন করতে চান তারা শেষ 10 মিনিটে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবেন। তারা আমাদের চ্যাটে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, তখন হচ্ছে ভাইয়া আমরা জানতে চাইতেছি যে আপনার হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে পিএইচডি শেষ করে কি দেশে এসে কিছু করবেন নাকি ওখানেই আর কি থাকবেন? একটু পার্সোনাল কোয়েশ্চেন। ভবিষ্যৎ পরিকল্পনা আপাতত আসলে সেভাবে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে করা হয়ে ওঠেনি আর কি। তো যেহেতু গবেষণা ধরনের কাজে অভ্যস্ত হয়ে গেছি আর কি, তো অন্য কোনো চাকরি করা একটু কষ্টকর হয়ে যাবে আর কি। তো ইচ্ছা আছে যে বাকি জীবন যেন মানে যেটাতে অভ্যস্ত হয়ে গেছি আর কি, বা এরকম কিছু করার আর কি। ভাই আমাদের এখানে অনেক কোয়েশ্চেন আসছে যে ভাই নেক্সট স্কলারশিপের জন্য জাপানি টেস্ট কোনটা প্রেফারেবল? আচ্ছা, নেক্সট স্কলারশিপের জন্য জাপানিজ ল্যাঙ্গুয়েজ কি? আমি অবশ্যই একটা কথা আমি বলি, ধরো কেউ যদি ইউরোপের কোনো কান্ট্রিতে যদি পিএইচডি বা মাস্টার্স এর জন্য যদি অ্যাপ্লাই করতে চায়, বা ইউএসএ তে, আসলে জাপানের ব্যাপারটা একটু কমপ্লিটলি ডিফারেন্ট। তো এখানে আসলে তুমি যদি স্কলারশিপের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও, ল্যাঙ্গুয়েজটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমাকে জাপানিজ না জানলেও হবে, বা তোমার যদি আইএলটিএস স্কোর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে ইংরেজি ভালো জানতে হবে। ইংলিশে আই মিন ভালো কমেন্ট থাকতে হবে। আচ্ছা ভাইয়া, ওইখানে আপনার এনার্জি রিলেটেড কোর্স গুলো কিরকম পিএইচডি বা মাস্টার্সে? যেমন রিনিউয়েবল এনার্জি বা সাস্টেনেবল এনার্জি, কি করার কোনো সুবিধা আছে ওখানে, সুযোগ সুবিধা আছে? প্রথম আমি তোমার প্রশ্নটা আমি বুঝতে পারতেছি আসলে, মানে ঠিক তোমরা যে কোশ্চেন গুলো করতেছো এই কোশ্চেন গুলো আমার মনেও একটা সময় আসতো। তো ঠিক আসলে এনার্জির কথা, ঠিক তুমি আসলে কোত্থেকে এনার্জিটা তুমি বের করবা সেটা হচ্ছে ব্যাপার। তুমি যদি কোনো কেমিক্যাল থেকে এনার্জি বের করতে চাও তাহলে তোমাকে কেমিস্ট্রির যে ডিপার্টমেন্ট গুলো আছে যারা এনার্জি নিয়ে কাজ করে, গ্রিন এনার্জি, হাইড্রোজেন প্রোডাকশন, মানে প্রচুর 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 এনার্জি, তো নিউক্লিয়ার এনার্জিও তো হয়। তো তুমি যদি এখন জি। নিউক্লিয়াস থেকে এনার্জি, তো আসলে অনেক বড় বিষয় আর কি। আচ্ছা। তো আসলে সব সব জায়গাতেই সুযোগ থাকবে আর কি। তো ঠিক আর ভাই আমরা জানি জাপানের যে ওদের খাবার, ওদের কালচার একটু ডিফারেন্ট, একটু অনেক ডিফারেন্ট বাংলাদেশ থেকে। তো ওইখানে গিয়ে আপনার মানে খাবারের যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? জাপানিজ খাবার ভালো, অনেক টেস্টি আর কি। আর ওদের খাবার টাবার তো এমনিতেই তোমরা তো জানো বোধহয় যে জাপানে মানুষ অনেক বেশি দিন বাঁচে। অবশ্যই হায়াত মৌত সেটা আল্লাহ তাআলার হাতে, কিন্তু ইমিউনিটিটা ওদের অনেক বেশি, এবং এই বেশি হওয়ার কারণটা হচ্ছে এদের খাবার। এবং খাবারে তো তুমি যদি এখানে আসো তো তুমি আসলে জাপানি
তোমার যদি অবভিয়াসলি এখানে হারাম হালালের একটা ব্যাপার আছে, একটু দেখে খেতে হবে। আর হালাল রেস্টুরেন্ট সব জায়গাতেই আছে, ইভেন আমাদের ইউনিভার্সিটিতে হালাল ফুড পাওয়া যায়, আলাদা কর্নার আছে ক্যাফেটেরিয়াতে। আর যদি বাংলাদেশি খাবার খেতে চাও জাপানে এসে, তো একটু বেশি খরচ করতে হবে। তো কিছু অনলাইন শপ আছে, তো আমাদের দেশে যেমন ওই রুই, ট্যাংরা, শিং, বিভিন্ন মাছ পাওয়া যায়, তুমি সবই পাবা আর কি এখানে। তবে ওই যে একজন কোয়েশ্চেন করেছে যে মাস্টার্স করতে কেউ যদি যেতে চায় তাহলে কি কোনো প্রকার ব্লক মানি শো করতে হয় কিনা, ব্যাংকে কোনো প্রকার আমি ব্লক মানি আসলে শো ঠিক আসলে আহ, আহ, আমি আবার এই কথাগুলোতে পরে আসতাম। আমি কিন্তু আসলে মানে আমার অভিজ্ঞতা থেকে একজন স্টুডেন্ট সে যদি আসলে হায়ার স্টাডির কথা চিন্তা করে এবং আসলে আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করা দরকার। ঠিক আমি প্রথমেই বলছি যে আসলে এই পড়াশোনাগুলো ঠিক খুবই গুরুমুখী আর কি। তো ঠিক এটা ডিপেন্ড করে যে তোমার সুপারভাইজার কেমন সেটার উপরে। তো অবভিয়াসলি আমাদের বাংলাদেশে অনেক ভালো প্রফেসর আছেন, বা তোমাকে অনেক ভালো কিছু দিতে পারে এবং সেখান থেকে তুমি খুব ভালো আউটপুট নিয়ে আসতে পারো। কিন্তু আমাদের দেশে আসলে সমস্যাটা হচ্ছে কি, মানে সাথে সাথে তো আমাদের ওই ঠিক যতদিন আমরা আন্ডার গ্রেডের স্টুডেন্ট থেকে বাড়ি থেকে ভালোই সাপোর্ট দেয়, কিন্তু আস্তে আস্তে কিন্তু বিষয়টা বন্ধ, যত বড় হইতে থাকো আর কি। মাস্টার্সে আসলে তখন আমাদের মাথায়, মানে আমরা চাই যে ঠিক আছে আমরা কাজ করতেছি, কিন্তু তার সাথে তো আমাদের তো আসলে কিছুটা আয় করতে হবে। তো আমাদের দেশে এই সুযোগটা আসলে খুবই কম। স্টুডেন্ট যদি ঠিক চায় যে আসলে তার লাইফটাও একটু সেটেলড হোক, তার সাথে ডিগ্রিটাও হোক, তো আমি মনে করি যে আসলে মাস্টার্সে আসা উচিত। এবং ঠিক অনার্সটা শেষ করে, বা অনার্সটা শেষ বলতে 4-2 থেকে বিভিন্ন প্রফেসরকে লেখালেখি করা শুরু করা উচিত আর কি। তো মিক্সড স্কলারশিপের একটা সুবিধা হচ্ছে, মানে একটা স্টুডেন্ট যদি সে যদি মাস্টার্সে আসে মিক্সডে, তাহলে তো প্রথমত 2 বছর, এবং প্রফেসর যদি চায় তো সে কিন্তু এক্সটেন্ড করে তোমাকে পিএইচডি স্টুডেন্ট হিসেবে রাখতে পারতেছে। তো তুমি মিক্সডে আসছে হচ্ছে মাস্টার্সে, কিন্তু সেটা এক্সটেন্ড আরো 3 বছর হয়ে গেল। তো এজন্য আসলে ঠিক অনার্সে আসাটা উচিত বলে আমি মনে করি। এখানে পড়াশোনার পরিবেশ, সুযোগ সুবিধা সব দিক থেকেই বেটার, বাট বেটার। তো মাস্টার্স এর ব্লকিং মানে না, এখানে আসলে জাপানে আসতে আক্ষরিক অর্থে তোমাকে 1 টাকাও খরচ করতে হবে না, 5,000 টাকা খরচ করতে হবে। সেটা হচ্ছে তোমাকে 2 বার ডকুমেন্ট পাঠাইতে হবে। তো ডিএইচএল এ যদি তুমি সাধারণ মানুষ স্টুডেন্ট হলে 2500। তো জাপানে খরচটা হচ্ছে এটাই। তোমার টাকা পয়সা কি আছে ব্যাংকে, এটা ওরা কোনোদিনও জানতে চাইবে না। ওকে, আমি দর্শকদের বলতে যাচ্ছি আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। হ্যাঁ প্রীতম, আমার একটা কোশ্চিন আছে রানা ভাইয়ের কাছে। সেটা জি ভাই, হচ্ছে অবশ্যই যে করেন ভাই। আমি যদি পরিসংখ্যান থেকে এখানে অনার্স এবং মাস্টার্স শেষ করেছি, এখন যদি আমি অন্য কোনো বা মাস্টার্স করতে চাই, সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়াটা কতটা সহজ আর কি, বা কঠিন? কোশ্চেনটা কে করেছিলেন, একটু নামটা যদি বলতেন। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম বলছিলাম, পরিসংখ্যান বিভাগ, মাপাবি প্রবৃত্ত, 2য় ব্যাচ। আমি এখন ওই জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের লেকচারার হিসেবে আছি। হ্যাঁ, আশরাফুল ইসলাম, মানে আপনি আসলে একটা খুব ভালো কোশ্চেন করছেন। তো আসলে আমরা সেটা আমরা সায়েন্স, বিশেষ করে সায়েন্সের কথা আমি বলতে পারি। তো আসলে কিন্তু ফাইনালি আমরা যখন রেজাল্ট অ্যানালাইসিস করি, আমাদের ওই পরিসংখ্যানটাই আহ, এই অ্যানালাইসিস গুলোতে কে কত ভালো। তো আপনি যদি পরিসংখ্যানের হয়ে থাকেন এবং আপনার যদি খুব ভালো প্রোগ্রামিং স্কিল থাকে, আমার মনে হয় আহ, আপনি আসলে আপনার খুবই ভালো একটা পজিশন, পিএইচডি পজিশন আপনি পেয়ে যেতে পারেন। কিন্তু আহ, আমি
কাজগুলো করে, ওরা সাধারণত প্রোগ্রামিং বা এই ধরনের টুলস গুলো ডেভেলপমেন্ট কাজগুলো বেশি করতেছে। এবং এছাড়াও অবশ্যই অন্যান্য যে সুযোগ সুবিধা তো আছেই। তো আমার আমি যতটুকু জানি যে আপনি যদি পরিসংখ্যান বা কমার্স রিলেটেড কোনো সাবজেক্ট থেকে আসেন, তো প্রোগ্রামিংটা না থাকলে এটা আপনার জন্য আহ, আপনার জন্য আসলে অনেকগুলো আপনি স্পট পাবেন, তো যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন আপনি ড্রপ করতে পারেন। না, এখন কথা হচ্ছে যে আমি হচ্ছে যদি অনেকে থাকে যে আমি অনিচ্ছা সত্ত্বেও কোনো সাবজেক্টে হয়তো আমার পড়াশোনা কমপ্লিট করছি বাংলাদেশে। এখন আমি হচ্ছে যদি এরকম হয় যে আমি সেই সাবজেক্টে হায়ার স্টাডিজে যেতে চাচ্ছি না, আমি একটা চেঞ্জ করতে চাই, আমি যেখানে আছি যে ট্র্যাকে আছি এটা না হয়ে অন্য লাইনে আমি যেতে চাচ্ছি, সেই ধরনের ক্ষেত্রে আসলে আমার স্কলারশিপ পাওয়াটা কেমন, মানে আমি পড়াশোনা। আমি যতটুকু জানি, তো যখন মেস্ট স্কলারশিপ যখন সার্কুলারটা দেয়া হয় ইউনিভার্সিটি রিকমেন্ডেশনে, যেটা হয়, তো তখন আসলে ওই সার্কুলারের মধ্যে, মানে ঠিক ধরেন আমি হচ্ছে professor, তো আমার ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু শুধুমাত্র যে পরিসংখ্যানের স্টুডেন্ট সেটা কিন্তু থাকবে না, আরো রিলেটেড যত সাবজেক্ট আছে, হ্যাঁ, সে সমস্ত স্টুডেন্টরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আমার আমি ঠিক আসলে আমার এ সম্পর্কে ধারণাটা খুবই কম, তবে আমার মনে হয় পরিসংখ্যানের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি পরিসংখ্যান থেকে অন্য কোনো সাবজেক্টে যদি যেতে চান, তো আপনি যেতে পারেন, তবে সেটা পরিসংখ্যান রিলেটেড হতে হবে আর কি। ঠিক তো আছে, ধন্যবাদ ভাইয়া, অনেক ভালো ইনফরমেশন পেলাম। এভাবে বলি, যেমন ফিজিক্সের আর একজন স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং এ সে মুভ করতে পারে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মুভ করতে পারে, সে কেমিস্ট্রিতে মুভ করতে পারে, বায়োলজিতে মুভ করতে পারে, যেহেতু আসলে এই সাবজেক্ট গুলো খুবই কানেক্টেড আর বিষয়টা। আরেকটা কথা হচ্ছে যে আমরা আসলে অনেকেই এরকম ইচ্ছা থাকে যে আমরা হচ্ছে হায়ার স্টাডিজে যাব, কিন্তু আসলে আমাদের গাইডলাইন গুলা কোথায় পাবো? প্রথমে আমরা ইউটিউব বা গুগল ঘেটে অনেক কিছু আমরা বুঝি না, তারপরে অ্যাপ্লিকেশনের ব্যাপারগুলা, যে আমরা যে ফর্ম গুলা ফিল আপ করতে হয় বা যে ডকুমেন্ট গুলা লাগে, সেই ডকুমেন্টের ব্যাপারগুলা বা ফর্মের ব্যাপারে আমরা অনেক কিছু জানি না। এখন এই ধরনের ব্যাপারগুলো আমরা আসলে জানবো কিভাবে? আমরা হচ্ছে বিভিন্ন কনসালটেন্ট ফার্ম থাকে, সেখান থেকেও জানতে পারি, কিন্তু সেখানে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে। যদি আমরা সেটা পে না করে আমরা হচ্ছে কিভাবে ফ্রিলি আচ্ছা, আমি তাহলে আমি ধরে নিচ্ছি যে আপনি ধরেন মাস্টার শেষ করছেন, আপনি পিএইচডির জন্য জাপানে অ্যাপ্লাই করতে চান। তো আপনি প্রথম প্রফেসরের সাথে যোগাযোগ করলেন, প্রফেসর আপনাকে বিভিন্ন অপশন দিতে পারে, দিবে, কিন্তু অবভিয়াসলি মেক্সটা বাই ডিফল্ট মেবি সে মেক্সট এর জন্য আপনাকে বলবে তুমি মেক্সট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো। তো সেক্ষেত্রে আহ, হ্যাঁ, আসলে এটা খুব ভালো কোশ্চেন। প্রথমত ডকুমেন্টে কোনো বানান ভুল করা যাবে না। এটা আহ, শুনতে আসলে খুবই সিলি মনে হতে পারে, কিন্তু ডকুমেন্টে কোনো বানান ভুল থাকা যাবে না, এটা আসলে দেখতে খুবই খারাপ হয়। আর ডকুমেন্ট আসলে ফিল আপ করার জন্য আপনি দুটো কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনাকে তো সাধারণত ডকুমেন্ট গুলোর জন্য যিনি লিখবে, প্রফেসর লিখবে না, ল্যাবের যিনি ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি উনি লিখবে। এবং জাপানের স্টাফরা তারা আসলে খুবই হাম্বল, এবং আপনি মেইল করলে আপনি সাথে সাথে রিপ্লাই দেবে। আপনি বিশেষ নয়, যে কোনো একটা ইউনিভার্সিটির একজন স্টাফকে, নট প্রফেসর, প্রফেসররা প্রচুর ব্যস্ত থাকে, হ্যাঁ, আপনি মেইল করেন, আপনি সাথে সাথে রিপ্লাই পাবেন। তো আপনি তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আমি তো এটা বুঝতেছি না, আমি এটা কিভাবে আমি পূরণ করব। তো উনি আপনাকে আপনার প্রবলেম যতক্ষণ না পর্যন্ত সলভ হবে, আমি পরে বলবো, আপনার পিছনে দরকার হলে উনি জীবন দিয়ে দিবে, তারপরে আপনার প্রবলেমটা উনি সলভ করবে আর কি। এটা আপনি সমস্যা আছেন। আরেকটা কাজ যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার পরিচিত কোন স্টুডেন্ট যিনি জাপানে এই মুহূর্তে পিএইচডি কোর্স মানে চালিয়ে যাচ্ছেন এবং তার সেই এক্সপিরিয়েন্সটা আছে, এই ফর্মগুলো কিভাবে পূরণ করতে হয়, আপনি তার সাথে তাকে দেখা
সে সেটা আহ, আহ, ধরতে পারবে এবং আপনাকে সাজেশন দিতে পারবে। তবে অবশ্যই যারা আহ, যখন কেউ কিছু ডকুমেন্ট সাবমিট করতে যাচ্ছেন তখন অবশ্যই এক্সপেরিয়েন্স আছে এরকম কাউকে দেখাবেন, কারণ প্রচুর ভুল থাকে যেটা আসলে যে প্রথমবার অ্যাপ্লাই করতে যাচ্ছে তার চোখেও পড়বে না ভুলগুলো কোথায় হয়ে গেছে। একজন স্টুডেন্ট যিনি পিএইচডি করতেছেন তাকে দেখাতে পারেন, অথবা ফাইনালি সাবমিট করার আগে আপনি যে ডিপার্টমেন্টে সাবমিট করতেছেন সেই ডিপার্টমেন্টের অফিসে আপনি পাঠাতে পারেন। তো ওরা হয়তো মানে ফাইনাল সাবমিশনের আগে আপনাকে দেখে বলে দিবে যে এখানে এখানে কারেকশন দরকার। আর জাপানের আসলে হায়ার স্টাডির জন্য আমি তো বলবো যে আসলে কোনো এদিকে যাওয়ার কোনো দরকার নেই, খুব অল্প পরিমাণ কাগজপত্র লাগে, কিছু সার্টিফিকেট লাগে আর ওরা কিছু কাগজপত্র পাঠায় এবং আপনার সবকিছু ইংরেজিতেই থাকে সাধারণত। তো এই তো ভাইয়া, জাপানে আপনি অনেকদিন ধরে আছেন, তো ওখানকার লাইফ এক্সপিরিয়েন্সটা কেমন, থেকে আপনার কাছে আমি কি কি মনে হলো? খুব বেশি দিন হলো জাপানে নাই আমি, 8 মাস 8 মাস চলতেছে আমার জাপানে। আসলে জীবনযাত্রার মান, তাই তো এটা জি। আসলে মানে টপ লেভেল, মানে জাপান উন্নত দেশ, এখানে সবকিছু কোয়ালিটি সবকিছুই ভালো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, আহ, পানি, জি। বিদ্যুৎ, বা যা যা লাগে আর কি, মশা যন্ত্রণা, পোকামাকড়, কোনো কিছু। আচ্ছা জি ভাই। আর তো ভাই, এখানকার আমাদের এসব মানে যে যারা স্টুডেন্টরা আছে এদের উদ্দেশ্যে আপনার উপদেশটা কি হবে, যারা পড়াশোনা করতে যেতে চাচ্ছে, বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছে? মানে কাকে 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 উপদেশ দিতে হবে, না, এটা হচ্ছে কথা। যেসব স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য যেতে চাচ্ছে, মানে আপনারা, আপনি কি বলেন যে অবশ্যই বিদেশে যাওয়া উচিত নাকি দেশে থাকা বেটার হবে? না দেখো আসলে রিসার্চ ছাড়াও তো অনেক ভালো কাজ আছে পৃথিবীতে। হুম। সবাইকে আহ, ধরো যদি ধরে একটা ইউনিভার্সিটি, একটা ডিপার্টমেন্ট, সেখানে 50 জন স্টুডেন্ট আছে। তো আসলে আমরা কিন্তু কি এক্সপেক্ট করি না যে 50 জন স্টুডেন্টই আসলে রিসার্চ বা একাডেমিক এই ফিল্ডটা বেছে নেবে। এটা আসলে হওয়া উচিত না বা হতে দেওয়া উচিত না। তো সেখান থেকে কোনো স্টুডেন্ট এতই বেশি হয় যে না আমি রিসার্চটা করব, এবং পরবর্তীতে এটা নিয়ে আমার মধ্যে কোনো হতাশা কাজ করতে পারবে না যে আমি অন্য কোনো ফিল্ডে গেলেও পারতাম। কারণ বাংলাদেশ কিন্তু রিসার্চের যে ট্র্যাকটা, এটা কিন্তু অফ ট্র্যাক, এটা কিন্তু ওয়ান না, মানে এটা আমাদের কালচারের সাথে এটা যায় না। তো এরকম মনে হতে পারে যে কেন যে এগুলো করা শুরু করলাম, চাকরি টাকরির জন্য, মানে আমি বোধহয় বুঝাইতে পারছি আর কি। হ্যাঁ জি জি, বুঝতে বুঝতে পেরেছি। হ্যাঁ, তো হ্যাঁ, একটা রিসার্চটা যেহেতু অফ ট্র্যাক, তো আসলে খুব সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো মতো নিজের সাথে বুঝতে হবে, তারপরে সিদ্ধান্তটা নিতে হবে। আর তারপরে আমি মনে করি যে ফিজিক্সের স্টুডেন্ট যারা আহ, আহ, যদি ফার্স্ট ইয়ারের যে ফিজিক্সের স্টুডেন্ট, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, তার অবশ্যই চিন্তাটা একটু বাড়াইতে হবে। হ্যাঁ, অনেক বেশি বাড়াইতে হবে, দরকার হলে 4-এ লেভেল করতে হবে আর কি। তারপরে যদি আসলে, তো জীবন তো আর দিয়ে দেওয়া যাবে না, বেঁচে থাকতে হবে আর কি। তো বেঁচে জি থেকে জি। আসলে 4 থেকে যত এখন মানে যে যতটা পারবে আর কি সাধ্য অনুযায়ী। আর ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেন থাকবে যে হচ্ছে, সিজিপিএটা বাড়াতে হবে, এটা হচ্ছে একটা। আর ফোর্থ ইয়ারে আসলে আমার মনে হয় কোয়ান্টাম মেকানিক্স, সলিড, নিউক্লিয়ার এগুলো বোধহয় থার্ড ইয়ার থেকে শুরু হয়। জি জি জি। হ্যাঁ, আসলে তখনই আসলে সিদ্ধান্ত নিতে পারবে না ছেলেপেলেরা, মানে আমরাই, মানে কেউই পারে না আর কি এত অল্প বয়সে। তো আসলে তখন থেকে একটু চিন্তা করা, আসলে নিউক্লিয়ারে গেলে তার লাইফ স্টাইল একরকম হবে, সলিডে গেলে একরকম হবে, বা মেডিকেল ফিজিক্সে গেলে একরকম হবে, থিওরিটিক্যাল যে
একরকম হবে। তো এই সময় থেকে একটু সচেতন থাকলে হবে কি, ধরো এই সলিডেরই ধরো 50টা ব্রাঞ্চ আছে, মানে তুমি প্রায় আমি মনে করি যে আহ, আমি 50টা বেশি বলে ফেললাম, হয়তো বা তার থেকেও বেশি হইতে পারে। মানে তুমি যদি তোমার ব্যাকগ্রাউন্ড যদি সলিড হয়, সলিড স্টেট ফিজিক্স যদি হয়, হ্যাঁ, তো ধরো সে ভাগ হয়ে সলিডে চলে গেল। সলিডে চলে যাওয়ার পরে সে কাজ করলো হচ্ছে সলিড স্টেট ফিজিক্সে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে, ইলেকট্রনিক, অপটিক্যাল, মেকানিক্যাল, যে কোনো প্রপার্টি ও হইতে পারে আর কি। তো ফোর্থ ইয়ারে কাজ করলো, এত কষ্ট করে কাজ করলো, তাহলে এখন কি করতে হবে? তুমি এত ভালো কাজ করছো, এটা মানুষ কিভাবে জানবে? তো তোমাকে আসলে পাবলিশ করতে হবে কাজটা। তো তোমার ধরো সিজিপিএ অনেক ভালো, কিন্তু যখন তুমি স্কলারশিপের আসলে আহ, সবাই দেখতে চাইবে যে আসলে তুমি যে আসলে এত ভালো স্টুডেন্ট। হ্যাঁ, অবভিয়াসলি রেজাল্ট তুমি অনেক ভালো, কিন্তু তুমি কি পারো, বা মানুষের কি উপকারে আসলে তোমার কাজ। তুমি ফিজিক্স পড়ছো, তুমি, হ্যাঁ বুঝলাম যে তুমি অনেক কিছুই জানো, তো তুমি আসলে এটাকে অ্যাপ্লাই করতে পারছো কিনা। তো এই জন্য যে প্রজেক্টটা হবে সেটাকে পাবলিশ করার চেষ্টা করতে হবে এবং পাবলিশ করতে হবে। তাহলে তোমার ভালো সিজিপিএ আছে, তোমার অন্তত একটা পেপার আছে, এটা হচ্ছে বিএসসি স্টুডেন্টদের জন্য। তো তুমি যখন লিখবা কোনো প্রফেসরকে, সে খুবই বেশি ইন্টারেস্ট দেখাবে যে ছেলেটা একটা পেপার লিখছে, তার মানে তার হচ্ছে ওই ফার্স্ট পেপার লেখাটা খুবই কষ্টকর। তো তার মানে হচ্ছে যে সে এখানে যদি আসে, তাকে খুব বেশি ট্রেনিং দিতে হবে না, সেই হয়তো কাজ শুরু, এটা খুব কাজে দিবে আর কি স্কলারশিপ পাওয়ার জন্য। তো ফিজিক্স যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, তাদের এরকম চিন্তা থাকতে হবে যে আমি যখন অনার্সটা শেষ করব, তখন যেন আমার সিজিপিএটা অনেক ভালো থাকে, আর আমার যেন অ্যাটলিস্ট একটা পেপার থাকে। আর দেশে এখন খুব ভালো ভালো কনফারেন্স হয়, খুবই ভালো মানের কনফারেন্স হয়, তো সেগুলোতে অ্যাটেন্ড করতে হবে, ইম্প্যাক্ট ফেলে যে আমি এই কনফারেন্সে। আচ্ছা রানা ভাইয়া আপনার কাছে একটা কোশ্চেন ছিল, স্কলারশিপের জন্য কখন থেকে অ্যাপ্লিকেশন শুরু করতে হয়? এটা খুব কঠিন একটা প্রশ্ন। স্কলারশিপের জন্য কখন থেকে অ্যাপ্লিকেশন শুরু করতে হয়, আসলে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। কিছু প্রফেসর থাকে, মানে আমাদের দেশে যেরকম আমি যেটা শুনছি যে কিছু বক্তা দাওয়াত দিয়ে রাখতে হয়, বা 2 বছর আগে থেকে দাওয়াত দিয়ে রাখতে হয় যে ধরো আমি মাহফিল করবো তাহলে 2022 সালে, তো আমাকে দাওয়াত দিতে হবে 2020 সালে এসে। তো আসলে প্রফেসরের কাছে প্রচুর মেইল আসে, এবং অন্তত আমার 1 বছর আগে থেকে যোগাযোগ শুরু করাটা বোধহয় safe। ঠিক, এটা ঠিক আসলে, মানে আমি তোমাকে আসলে ঠিক সঠিক ইউনিভার্সিটির কথা বলতে পারি যে আসলে প্রফেসররা ঠিক অনেক স্টুডেন্ট তাদেরকে মেইল করে রাখছে আমি আপনার সাথে কাজ করব। তো আসলে তুমি সিরিয়াস মানে বিষয়টা বুঝতে পারছো তো। আর সাধারণত আহ, কিন্তু তুমি ঠিক ধরো তোমার ডেডলাইন হচ্ছে, ডেডলাইনের 1 মাস আগে, অ্যাপ্লাই ডেডলাইনের 1 মাস আগে যোগাযোগ করেও তুমি স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো। এটা আসলে হয় আর কি। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে যে প্রফেসর কত বেশি পপুলার এটার উপরে। নিশা নামে একজন একটা কোশ্চেন করেছে, দুটা কোশ্চেন করেছে যে নেক্সট এর জন্য আইএলটিএস গুরুত্বপূর্ণ কিনা। ভাইয়া একটু আগেই বলেছে যে গুরুত্বপূর্ণ না, কিন্তু তুমি যদি মানে এগুলো আসলে এই ব্যাপারগুলো কখন আসে, যে ধরো দুজন অ্যাপ্লাই করছে এ বি, হ্যাঁ এর একটা পাবলিকেশন এর একটা পাবলিকেশন, এর সিজিপিএ 3.75, এর সিজিপিএ 3.75। প্রফেসর কনফিউজ যে এখন আমি তাহলে কি করব। তাহলে কি যে একজন আইএলটিএস এ তার ধরো আছে হচ্ছে 7, আর একজনের হচ্ছে আইএলটিএস নাই। তো এরকম যখন ধরো উইন উইন কন্ডিশন যখন হয়ে যাবে, মানে অ্যাপ্লিক্যান্ট
এই বিষয়গুলো খুব বেশি Affect করবে। ভ্যারি করবে। আর আই থিংক জাপানে আসলে ওরা ল্যাঙ্গুয়েজটা নিয়ে খুব বেশি খুব বেশি মাথা ঘামায় না। এর পিছনে অনেক কারণ আছে। তো জি। ধরো একজনের আইএলটিএস সে ধরো 8, সিজিপিএ 3.6, অপরজন আইএলটিএস দেয়নি, সিজিপিএ 3.6, এর একটা পেপার আছে কিন্তু যে আইএলটিএস হচ্ছে পাবলিকেশন নাই। তাহলে কি হবে, যার একটা পেপার আছে সে স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা তার বেশি। ধন্যবাদ ভাইয়া। তো আচ্ছা আশা করি ভাইয়া, এটা আরেকটা কোশ্চেন ছিল আমার। এটা হলো যে পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য কতটা পেপার থাকার দরকার? মিনিমাম কতটা পেপার থাকলে একজন প্রফেসরের কাছে আমরা নক করতে পারবো বা সে তাকে ম্যানেজ করা যাবে, এরকম আর কি। হ্যাঁ রিয়ন, তুমি যে প্রশ্নটা করছো এটা আসলে এটাও খুব কোশ্চেন আর কি। তো এটাও কিন্তু ডিপেন্ড করবে যে তোমার বিপরীতে প্রফেসরের কাছে কতজন অ্যাপ্লাই করছে সেটার উপরে। ধরো তোমার তুমি যে প্রফেসরের কাছে অ্যাপ্লাই করছো তার সাথে সাইমultaneously 5 জন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে, কারোরই পেপার নেই, সবারই জিরো। প্রফেসর অবশ্যই চাইবে যে আমার ল্যাবটা এই বছর ফাঁকা না যাক, একজন স্টুডেন্ট হলেও অন্তত আসুক। তো সেক্ষেত্রে তুমি কিন্তু বা ওই 5 জনের মধ্যে যাদের একটাও পেপার নাই কিন্তু তাদের বিপরীতে পেপার আছে, পাবলিকেশন নেই, তো সেক্ষেত্রে তুমি কিন্তু একাডেমিক রেজাল্ট দিয়ে ওই ক্ষেত্রে কিন্তু তুমি স্কলারশিপটা পেয়ে যেতে পারো। কিন্তু আসলে অ্যাকচুয়ালি এখন সারা পৃথিবীতে সবাই লেখালেখি করে এবং এখন যেটা হয়েছে যে আসলে ইন্টারনেটে সবকিছু এত তথ্য অ্যাভেলেবল এত বেশি যে সবাই আসলে মাস্টার্সে একটা দুটো বা কেউ কেউ পেপার তারা পাবলিশ করতেছে। তো সেক্ষেত্রে আসলে অ্যাটলিস্ট একটা পেপার, একটা পাবলিকেশন, আর যদি আরো বেশি থাকে তাহলে তো আরোই ভালো। কিন্তু আমি প্রথমেই বলছি যে পাবলিকেশন ছাড়াও তুমি কিন্তু কমপ্লিট করতে পারো, তবে অ্যাটলিস্ট ধন্যবাদ। একটা পেপার থাকলেও ভালো। আর এর থেকে বেশি যত বেশি যত পাবা বেশি ধরো থাকবে তোমার আসলে তত ভালো। তত ভালো, মানে তোমার আর তোমার যদি কম্পিটিটর তত কমতে থাকবে আর কি। ভাইয়া আমার ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া publication নিয়ে। এখানে একটু একটু কথা বলতাম ভাইয়া। হ্যাঁ জি বলো। ভাইয়া কথাটা হচ্ছে যে পাবলিকেশনটা এখন মানে খুব ভালো বেশি জার্নালে থাকলে হবে নাকি মানে আহ, এমনি বেশি ভালো জার্নালে না বা ইম্প্যাক্ট এত বেশি ভালো না, সেক্ষেত্রে কি এমনি জানো এটা এটা তুমি কখনোই করবা না, ঠিক আছে? কাজ করবা, এমনি জার্নাল করতেও যে পরিমাণ পরিশ্রম করতে হয়, খুব ভালো জার্নাল করতেও ওই একই রকম পরিশ্রমই করতে হয় আর কি। তো এখানে হচ্ছে তুমি বোধহয় আন্ডারগ্রেড, তাই না? জি ভাইয়া, আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। হুম। তাহলে হচ্ছে যে দেখো এখানে হচ্ছে পাবলিশারটা খুবই ইম্পর্টেন্ট আর কি। ধরো তোমার পেপারের ধরো পাবলিশার কেমিস্ট্রি, তো এদের ঠিক ধরো ওই 25 ইম্প্যাক্টেরও জার্নাল আছে, আবার ধরো 0.75 এরকম ইম্প্যাক্টেরও জার্নাল আছে বা 1। হ্যাঁ, তো তুমি যেহেতু আন্ডারগ্রেডের স্টুডেন্ট, তো তোমার ক্ষেত্রে কিন্তু পাবলিশারটা খুব বেশি ইফেক্টিভ হবে আর কি। তো তুমি ঠিক আছে, তুমি পাবলিশ করবে, ঠিক আছে, সেটা পেপারের ইম্প্যাক্ট ফ্যাক্টর ধরো 0.1 হোক, কিন্তু পাবলিশার যেন খুবই ভালো হয়। তার মানে হচ্ছে যেমন রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, এদের কিন্তু 12 থেকে 13টা, আমি ঠিক সঠিক সংখ্যাটা জানি না, মানে ওদের কিন্তু অনেকগুলো জার্নাল থাকে। তো পাবলিশারটা যেন ভালো হয় আর কি। তুমি এলসভিয়ারে তুমি পাবলিশ করতে পারো, সায়েন্স স্টেট একটা আছে, কিন্তু এরকম জার্নালে পাবলিশ করা যাবে না যে জার্নালটা কেউ চেনে না। আর দর্শকদের কাছে আর কোনো কোয়েশ্চেন আছে তাহলে করতে পারেন। আরেকটা সেটা হচ্ছে রানা ভাইয়ের কাছে, যে বাংলাদেশ থেকে মাস্টার্স করার পরে পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করা যাবে কিনা বা তারা একসেপ্ট করে কিনা। তো বারবার বারবার বলছেন যে হচ্ছে কম্পিটিটর কি রকম থাকবে সেটার উপরে ডিপেন্ড করবে, কিন্তু তারপরেও মানে অ্যাপ্লিকেশন মানে তারা একসেপ্ট করে কিনা বাংলাদেশের মাস্টার্স কে। দেখো রিয়ান, আসলে আমি তোমাকে ভাই বলি, আমি গত বছর আসছি, গত বছরে ইউনিভার্সিটি অফ টোকিওতে একজন
স্কলারশিপ পাইছে। আচ্ছা। তো আসলে তখন আমাদের বয়সটাও কম ছিল, তো আমি তো নিজেও চাইতাম যে আমি টোকিও ইউনিভার্সিটিতে পড়বো। হ্যাঁ, তো আমি যে চেষ্টা করি নাই সেটা কিন্তু না, কিন্তু টোকিও ইউনিভার্সিটির সাথে ঠিক মানে না, টোকিও ইউনিভার্সিটি মানে টোকিও ইউনিভার্সিটি আমাকে নিবে না কখনো। হুম, তো ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, ওদের স্ট্যান্ডার্ডের সাথে আমার স্ট্যান্ডার্ডটা আসলে ইউনিভার্সিটি আছে, ঠিক আছে? তো তুমি ধরো টোকিও ইউনিভার্সিটিতে তুমি তোমার হইলো না, তার মানে কিন্তু এটা না যে তুমি স্কলারশিপ পাবো না। 700 ইউনিভার্সিটি আছে, মানে তোমার জন্য 700 সুযোগ আছে। তো 700 ইউনিভার্সিটিতে ধরো ফিজিক্স এর জন্য, মানে ফিজিক্স স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে অন্তত যদি 5টা করে ডিপার্টমেন্ট যদি ধরে, তাহলে 700 কে 5 দিয়ে গুণ দিলে টোকিওর 5টা বাদ দিয়ে বাদ বাকি, তাহলে দেখো তুমি কত কত অ্যাপ্লাই করতে পারো। তো বাংলাদেশের মাস্টার্স বাংলাদেশের মাস্টার্স কি বলবো, তোমার সিজিপিএটা ভালো এবং তুমি একটা দুটো বা তিনটা পাবলিকেশন আছে, তো সেক্ষেত্রে আমি তো মনে করি যে কোনো বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 200 স্টুডেন্ট, 100 থেকে 200 স্টুডেন্ট জাপানে আসে মেক্সটি স্কলারশিপ নিয়ে। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ রানা ভাই। তো ভাই আপনার কাছে আমার একটা লাস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা আমরা জানি ইউনিভার্সিটি লাইফে, যদি আমরা ইউনিভার্সিটি লাইফটাকে ভাগ করি, দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে একাডেমিক ওয়ে আর হচ্ছে ইন আদার অ্যাক্টিভিটিস ওয়ে। তো দুটা ভাগে যদি আমরা একটা ইউনিভার্সিটি ক্যারিয়ারটাকে ভাগ করি, তাহলে আপনি যে রিসার্চ লেভেলে আছেন, রিসার্চ ফিল্ডে আছেন, আপনাকে কিভাবে হেল্প করেছে? আর যদি আদার অ্যাক্টিভিটিস দিক দিয়ে চিন্তা করি, তাহলে বুয়েট আপনাকে কিভাবে? ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি আজকে ধরো আমার বাড়িতে যদি ঘুমাই, আমার বাড়ির ঘরটা হচ্ছে গ্রামের বাড়িগুলো যেরকম হয়, ওইখানে যদি আমি ঘুমাই তাহলে আমার মানে ঘুমটা কেমন হবে, আর এখানে যদি ঘুমাই তাহলে আমার ঘুমটা কেমন হবে? তো আসলে কি কোনো পার্থক্য আছে? যেটা হয়েছে যে আমি আসলে বুয়েটে আসার পরে অনেক মানুষকে চিনতে পারছি আর কি, মানে পরিচয় হয়েছে আমার অনেকের সাথে। তো আমি মনে করি যে বুয়েটের পড়াশোনা করে মানে এই জিনিসটা আমার খুব কাজে লাগছে। আমি ধরো মরণে ভাষণ নিতে থাকতে সঙ্গত কারণেই আমি ধরো পরিচিত মানুষের সংখ্যা খুব কম ছিল। তো বুয়েটে যেটা হয়েছে তুমি জানো যে অনেক তো সেখানে আসলে কমিউনিকেশনটা অনেক বেশি হয়, আলোচনার সুযোগটা অনেক বেশি থাকে। আর এভাবেই তো পরিচিত ধরো যারা ফিজিক্সে যারা কাজ করছে বা করার চেষ্টা করছে, তো একটা একটা কমিউনিটির মতো হয়ে যায় আর কি। তো এটা এটা প্রচুর হেল্প করছে আমাকে। ভাইয়া পাবলিকেশন নিয়ে আমার একটা কোশ্চেন আছে, ছোট একটা কোশ্চেন। এটা কি আগে হয়ে গেছে কিনা কোশ্চেনটা? পাবলিকেশন তো থাকতে হবে স্কলারশিপে, যদি থাকে সেটা ভালো। এখন ফার্স্ট অথর বা সেকেন্ড অথরের ব্যাপারটা কি রকম আসলে? আমার যে পেপার গুলো আছে দেখা যাচ্ছে আমি অনেকের সাথে কাজ করছি, স্যারদের সাথে কাজ করছি, হয়তো কোনোটা ফার্স্ট অথর, ম্যাক্সিমামে দেখা যাচ্ছে ফার্স্ট অথর না। সেই ক্ষেত্রে আসলে ওই পেপার গুলা যেগুলো আমি ফার্স্ট অথর না, সেগুলার ভ্যালুটা কেমন আসলে? আপনার অ্যাটলিস্ট একটা যদি ফার্স্ট অথরের পেপার থাকে তাহলে সেটা আসলে খুবই ভালো। আসলে ফার্স্ট অথর যিনি, উনি আসলে পেপারটার মালিক আর কি, মানে এরকম যদি ধরে নেই। তো বাদ বাকি যারা আছে তারা কন্ট্রিবিউট করছে, কিন্তু যদি না থাকে তাহলে আসলে কি করা যায়, তারপরেও অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করতে তো কোনো সমস্যা নেই। আর যেহেতু পেপার আছে, একদম না থাকার থেকে আপনার কারোর যদি করেসপন্ডিং অথর কো অথর হিসেবে যদি পেপার থাকে, না থাকার থেকে তো অবভিয়াসলি কো অথরের পেপার থাকাটা তো ভালো। ধন্যবাদ রানা ভাইকে। আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে আমি আমাদের মডারেটর আব্দুর রাজ্জাক ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা আসলে ফাইনালি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা যারা ফিজিক্সে যারা
করছি আন্ডারগ্রাড বা মাস্টার্স। তো প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কখনো পৃথিবীর কোনো জায়গাতে জিজ্ঞাসা করবে না যে তুমি কোন ইউনিভার্সিটি থেকে বিএসসি করছো, তোমার সিজিপিএ কত। কেউ কোনোদিন জিজ্ঞেস করবে না। আহ, তো এটা আসলে মন থেকে ঝেড়ে ফেলতে হবে শুরুতেই। আর ফিজিক্সের স্টুডেন্টদের জন্য একজন ফিজিক্সের স্টুডেন্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফিজিক্স শুধু ফিজিক্স ডিপার্টমেন্ট না, ফিজিক্সের যে মাল্টিডিসিপ্লিনারি যতগুলো ব্রাঞ্চ আছে একজন ফিজিক্সের স্টুডেন্ট সেইখানে অ্যাপ্লাই করতে পারে। আর দ্বিতীয়ত যেটা, সিজিপিএটা অনেক বেশি বাড়াতে হবে, যত বাড়ানো সম্ভব, দরকার হলে 4 পাইতে হবে। কিন্তু জীবনের উপরে প্রেশার দিয়ে তবে চেষ্টা করতে হবে আর কি। তারপরে হচ্ছে পাবলিকেশনটা করতে হবে। এখন যদি কারো যদি পাবলিকেশন যদি না থাকে তাহলে সে কি করবে? আমি তো মনে করি যে অ্যাপ্লাই তো করলে সমস্যা কি, বা প্রফেসরকে মেইল করলে সমস্যা কি, অ্যাটলিস্ট তো একটা ইভালুয়েশন তো হয়ে যাবে। এরকম তো না যে আমার পাবলিকেশন নাই তো আমি প্রফেসরকে মেইল করলাম, এতে আমার তো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, বরঞ্চ তারপরে যদি হয়ে যায় তো সেটা তো অনেক মানে পরবর্তীতে। আর এখন আসলে physics-এ ঠিক প্রচুর ব্রাঞ্চ আছে, কিন্তু এখন এই মুহূর্তে যে জিনিসটা আমি এখানে যেটা দেখতেছি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোগ্রামিং শেখাটা। একজন ফিজিক্সের স্টুডেন্ট মানে এই শতাব্দীতে এসে, এটা 21 21 শতক। এই শতাব্দী থেকে এসে আসলে আমরা আসলে ফিজিক্সটা একটু ইঞ্জিনিয়ারিং থেকে একটু নিচে নেমে আসছে আর কি। নিচে নেমে বলতে আসলে ইঞ্জিনিয়ার যারা ওরা বেশি আসলে উইন করতেছে, যদিও পিলারটা ফিজিক্সের, কিন্তু ওরা মানে খুব বেশি উইন করতেছে আর কি। মানে সব ভালো ভালো সুযোগ সুবিধাগুলো ওরা পেয়ে যাচ্ছে। তো আসলে এখান থেকে আহ আহ, যদি কম্পিট করতে চায় বিভিন্ন কোম্পানিতে, যারা সেমিকন্ডাক্টর বা রড সিমেন্ট মানে আমরা যা যা চিন্তা করি, তাই একজন ইঞ্জিনিয়ারের সাথে কম্পিট করতে গেলে প্রোগ্রামিং স্কিলটা খুব ভালো করে শিখতে হবে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, সেটা পাইথন হতে পারে, সেটা ফোরট্রান হতে পারে। সিটা আসলে খুব বেশি আহ, বেশি অ্যাডভান্স হয়ে যায় আর কি। আর সিতে লিখতে খুব ভালো জানতে হবে, আর বাকিগুলো অল্প তখন যাতে ব্যবহার করা যায়। আর তুমি যখন প্রোগ্রামিং যখন শিখবা, আমি এতক্ষণ যত কথা বললাম, তো এবার আসা যাক একজন স্টুডেন্ট, সে পিএইচডির জন্য অ্যাপ্লাই করলো, তার কোনো পেপার নাই, কিন্তু সে লিখলো যে আমি পাইথন প্রোগ্রামিংটা পারি এবং যে কোনো একটা সার্টিফিকেট, যে কোনো একটা বলতে অনলাইনে প্রচুর এক্সাম থাকে, এবং সে যদি শো করে এবং প্রফেসর যদি দেখে যে এর প্রোগ্রামিং এর দক্ষতাটা অনেক ভালো, আমি মনে করি প্রফেসর যদি কোনো কারণে যদি তোমাকে যদি নিতেও না পারে, তার মধ্যেও তারপরেও তার মনের মধ্যে একটু কষ্ট লাগবে যে এই ছেলেটার দিকে আমি পাইতাম তাহলে আমার খুব উপকার হইতো। তো ধন্যবাদ। আর জাপানে জাপান খুব ভালো জায়গা থাকার জন্য, এবং এরা যারা স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা, তাদেরকে প্রচুর রেসপেক্ট দেয়। এই জিনিসটা আমি বাংলাদেশে পাই না। আমি বাংলাদেশে দেখি নাই যে কোনো স্টুডেন্টকে কেউ রেসপেক্ট, মানে স্টুডেন্ট দেখলে আসলে মানুষ হ্যাঁ মানে তোমাদের বোঝা টোঝা মানে মাঝে মধ্যে বিষয়গুলো এরকম পর্যায়ে চলে যায় আর কি। তো এখানে স্টুডেন্টদেরকে ওরা প্রচুর রেসপেক্ট করে, পিএইচডি হইলে তো কোনো কথাই নাই। আর জাপানে আসার জন্য এটা ইউরোপ বা ইউএস এর থেকে জাপানে হায়ার স্টাডিটা আলাদা। এদের আমার মনে হয় যে এদের আসলে মোটোটাই আলাদা। হ্যাঁ, ইউএসএ তে তোমাকে ওরা দেখবে তোমার ল্যাঙ্গুয়েজটা কেমন, জাপানে যেটা দেখবে সেটা হচ্ছে এ পেপার লিখতে পারে কিনা, এর পেপার লেখার মতো আহ, আহ, লিখতে যতটুকু ইংরেজি দরকার সে সেটা জানে কিনা।
কারণ তুমি খুব ভালো একজন রিসার্চার, একজন পিএইচডি স্টুডেন্ট, সে খুব ভালো ইংরেজি জানে, সেও এসে ইংরেজিটা জানা দরকার, কারণ তাকে ইংলিশে পেপার লিখতে হবে। তো এতটুকু থাকলেই হয়ে যাচ্ছে। তো প্রফেসরের কাছে প্রুভ করার জন্য আমাদের দুটো জিনিস দরকার, রেজাল্ট। কেউ একজন নেক্সটের জন্য আসলে মিনিমাম রেজাল্ট কত সেটা নেট থেকে দেখে নিতে পারো। রেজাল্ট, পাবলিকেশন, আর যোগাযোগটা শুরু করতে হবে অনেক আগে থেকে, যেন অন্য কাউকে কথা দিয়ে দেওয়ার আগে যেন তুমি যোগাযোগ করতে পারো। জাপানিজ একজন প্রফেসর, ওরা যদি কথা দিয়ে দেয় যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে রেকমেন্ড করব, এখন পরবর্তীতে তুমি যদি মেইল করো এবং তোমার প্রোফাইল অনেক ভালো, কিন্তু সে অলরেডি কথা দিয়ে ফেলছে একজনকে, তো সে তখন বলবে যে তুমি, আমার তো এই বছরে ফাঁকা নেই, তুমি সামনের বছরে অ্যাপ্লাই করো। তো যত আগে থেকে শুরু করা যায় আর কি। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তো আমি আমাদের প্রোগ্রামের মডারেটর আব্দুর রাজ্জাক ভাইকে এই মুহূর্তে তার মূল্যবান কথা আমাদের সঙ্গে শেয়ার করছেন। আশা করি আমাদের যে উদ্দেশ্যটা ছিল এই প্ল্যাটফর্মটা তৈরি করার, আমরা যারা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, ছাত্রদের বর্তমান এই অবস্থায়, বর্তমান করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের মধ্যে যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে বা কাজ করতে পারে, এই সময়টা অন্তত তারা কিছুটা তাদের মানসিক অবস্থা কিছুটা উন্নতি যাতে করতে পারে, এবং তারা যাতে মনে না করে যে তারা একা, বা এই সময়টুকু একটা নির্দিষ্ট সময়, হয়তো 2 মাস, 6 মাস, বা হয়তো 1 বছর, আমরা জানি না কেউ নির্দিষ্ট কতটুকু সময়, এই সময়টুকু পরে সে আবার এই সময়টুকুকে রিকভার করে আবার নতুন করে এবং আরো বেশি উদ্যমে সে সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রয়াস থেকেই আমাদের এই প্ল্যাটফর্মটি তৈরি করা। তো প্ল্যাটফর্মের আমি একজন সহযোগী হিসাবে রানা হুসাইনকে বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার মূল্যবান মতামত দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব, এবং আমাদের পক্ষ থেকে, আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আপনার ভবিষ্যৎ জীবন, আপনার উচ্চশিক্ষা সফলভাবে শেষ করে আপনি ইনশাআল্লাহ আবার আমাদের দেশে, আমাদের দেশের উন্নয়নে, দেশের স্বার্থে সময়, মেধা আপনি দিবেন ইনশাআল্লাহ। আমি আমার বিদায় নিচ্ছি আমার পক্ষ থেকে। এ পর্যায়ে শাহনেওয়াজ মাহবুবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আব্দুর রাজ্জাক ভাইকে, এবং ধন্যবাদ রানা হোসেন ভাইকে যে আমাদের সাথে আপনার মূল্যবান বক্তব্য শেয়ার করার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। পরিশেষে আমি সবাইকে বলতে যাব যে সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে থেকেছেন এবং আমাদের বক্তব্য শুনেছেন, এই প্রোগ্রামটি দেখেছেন। তো আমরা এই বলে আজকে প্রোগ্রামটি থেকে বিদায় নিতে যাচ্ছি, এবং করোনা পরিস্থিতিতে সবাইকে বলবো যে আপনারা সাবধানে থাকুন এবং যে যত সম্ভব পারেন একে অপরকে সাহায্য করুন। ধন্যবাদ সকলকে। এই বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। স্টে সেফ এন্ড স্টে হোম।